হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি আমার ফেভারিট ডিরেক্টর ক্রিস্টোফার নোলানের রিসেন্টলি রিলিজ হওয়া মুভি দ্য অডিসি। এই মুভিতে তিনি এমন একটা স্টোরি দেখিয়েছেন যেখানে মনে করো যে তুমি একটা যুদ্ধে জিতে গেলে এবং যেটার মূল্য হিসাবে তোমার পরিবার থেকে 20 বছর দূরে থাকতে হবে। এমনই এক রাজা যে ট্রয়ের মতো অপরাজিত সাম্রাজ্যকে মাটিতে মিশে দিয়েছিল। এরপর যখন নিজের রাজ্য ফিরে পেতে শুরু করে তখন স্বয়ং দেবতা তার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়। সমুদ্রের রাক্ষস, মাংসাশী দৈত্য, ভয়ঙ্কর জাদুকারিণী, মৃত্যুপরী আরো এমন সব অভিশাপ যা থেকে বেঁচে ফেরা অসম্ভবই ছিল। অডিসিয়াস আসলে এমন কি পাপ করেছিল যে সমুদ্র দেবতা পসেডন তার সম্পূর্ণ জীবন বরবাদ করার জন্য শপথ নিয়েছিল। এরপর যখন সে 20 বছর পর নিজের রাজ্যে ফিরে আসে তখন আদৌ কি তার স্ত্রী, তার পুত্র তার অপেক্ষায় ছিল, নাকি সেখানে সবকিছুই বদলে গিয়েছিল? আজ আমরা জানবো ইতিহাস আর পৌরাণিক কথার যাত্রা, দ্য অডিসির পূর্ণ কাহিনী। সম্পূর্ণ কাহিনী আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করব, তাই একটু মনোযোগ দিয়ে দেখবে। যেমনটা তোমরা বুঝতে পারছো যে এই মুভির প্রতিটা ধাপ তার আগের ধাপ থেকে বেশি ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর। মুভির কাহিনী শুরু হয় অডিসিয়া নামের একটা শুনশান রহস্যময় দ্বীপ থেকে। সমুদ্রের কিনারে এক আহত ব্যক্তির চোখ খুলে, কিন্তু তার মনে নেই যে সে এই স্থানে কিভাবে এসেছিল। সে কোনো সাধারণ মানুষ না, বরং সে ইথাকায়ের রাজা আর ট্রোজেন যুদ্ধের মহান যোদ্ধা অডিসিয়াস ছিল। কিন্তু বিগত বছরগুলো তার স্মৃতি থেকে সম্পূর্ণ মুছে গিয়েছে। সে শুধু ঝাপসা কিছু মনে করতে পারে, সমুদ্রে উথাল পাথাল বাতাস, আগুনের ফুলকি, সৈনিকদের চিৎকার আর বিশাল একটা কাঠের ঘোড়া। সেই দ্বীপে তার সাথে মাত্র দুজন সাথী ছিল। প্রথমজন ছিল ক্যালিপসো, একজন অপ্সরা যে তাকে সমুদ্রে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিল আর তখন থেকে তার দেখাশোনা করে যাচ্ছে। আর অপরজন ছিল বুদ্ধি আর যুদ্ধনীতির দেবী এথিনা, যে সবসময় তার উপর নজর রাখছিল। যদিও অডিসিয়াস বুঝতে পারে না যে কেন তারা তাকে সাহায্য করছে আর তাকে সাহায্য করতে চায়। যেভাবে অডিসিয়া দ্বীপে দিন কাটাতে থাকে অডিসিয়াস তার হারানো স্মৃতি একটু একটু করে ফিরে আসছিল। কিন্তু প্রতিটা স্মৃতির সাথে তার মনে একটা প্রশ্নই ঘুরতে থাকে, কেন তার নিজের রাজ্যে ফিরতে এত বেশি সময় লাগছে। অন্যদিকে ইথাকা রাজ্যে অডিসিয়াসকে ছাড়া সবকিছু একদম বিচ্ছিন্ন হতে শুরু করে দেয়। বেশিরভাগ মানুষই মেনে নিয়েছে যে অডিসিয়াস মারা গিয়েছে। এটারই সুবিধা নিয়ে অনেক লোভী রাজকুমার আর ধনী ব্যক্তিরা রাজপ্রাসাদে এসে থাকতে শুরু করেছে। আর তাদের উদ্দেশ্য তো একটাই, রানী পেনেলোপকে বিয়ে করে ইথাকা রাজ্যের রাজা হওয়া। এদিকে অডিসিয়াসের যে ছেলে রয়েছে পুত্র টেলিমেকাস, সে আসল উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও এসব বিষয়ে পাত্তা দিচ্ছিল না। সে লোকগুলো রাজপ্রাসাদে এখন মেহমানের মতো না, বরং মালিকের মতো থাকতে শুরু করেছে। তারা রাজ পরিবারের খাবার খায়, খাজনা লুট করে আর পুরো রাজপ্রাসাদে নিজেদের অধিকার ফলানোর চেষ্টা করে। এদের সবার নেতা হলো এন্টিনাস। সে শুধু শক্তিশালী না, বরং খুবই চালাক একজন ব্যক্তি। ছোটবেলায় সে সিনন নামের একটা ছেলে যে অডিসিয়াসের চাচাতো ভাই ছিল তাকে ধোঁকা দিয়ে নিজের জায়গায় ট্রয় যেতে বাধ্য করেছিল। এভাবে চালাকি করে সে নিজে বিপদ থেকে বেঁচে গিয়ে সিননকে বিপদের মুখে ঠেলে দিয়েছিল। আর তার পুরনো বিশ্বাসঘাতকতা এখনো তার স্বভাবে ফুটে ওঠে। এন্টিনাস সবসময় নিজের স্বার্থের জন্য অন্যকে ব্যবহার করে আর তার মাসুল দিতে হয় অন্য কাউকে। এখন শুধু সেখানে অল্প কিছু মানুষজনই রয়েছিল যারা বিশ্বাস করতো যে অডিসিয়াস এখনো বেঁচে রয়েছে এবং সে অবশ্যই ফিরে আসবে। এই অল্প কিছু মানুষজনদের মধ্যে ছিল অডিসিয়াসের স্ত্রী পেনেলোপ, পুত্র টেলিমেকাস আর বিশ্বস্ত সেবক ইউমেয়াস। আর পরিবারে বৃদ্ধ হয়ে যাওয়া পোষা কুকুর অর্গস সামিল ছিল। অর্গস এখন অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। তার নজর আজও সে রাস্তায় টিকে রয়েছে যেখান দিয়ে তার মালিক একদিন না একদিন ঠিকই ফিরে আসবে। অন্যদিকে পেনেলোপের সাথে বিবাহ করতে আসা লোকজন এই আশা ভরসা নিয়ে অনেক হাসি তামাশা করে। তারা এই রাজ্যে সেই পুরাতন নিয়ম নিয়েও হাসি তামাশা করে, যে নিয়মে বলা হয়েছে বাড়ির দরজায় আসা যে কোনো অপরিচিত ব্যক্তি দেবতার রূপ হতে পারে, তাই তাকে যথেষ্ট সম্মানের সাথে স্বাগত করানো উচিত। বাইরে থেকে আসা লোকজনদের জন্য এই নিয়মটা শুধুমাত্র মূর্খতা, কিন্তু পেনেলোপ তার পরিবার এটাকে নিজেদের সংস্কার আর অডিসিয়াসের সাথে জড়িত শেষ সম্বল মনে করতে থাকে। এতদিনও নিজের পিতার কোনো খোঁজ না পেয়ে টেলিমেকাস শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় যে সে স্পার্টা যাবে আর সেখানকার রাজা মেনেলাউসের সাথে দেখা করবে। সে আশা রাখে যে সে হয়তো মেনেলাউস অডিসিয়ার ব্যাপারে কিছু একটা জানে থাকবে, কিন্তু পেনেলোপের তো ভয় হয় যদি মহলে থাকা অন্যরা তাদের প্ল্যান সম্পর্কে জেনে যায় তবে ফিরে আসার সময় তাকে হত্যা করে ফেলবে। এই কারণে পেনেলোপ টেলিমেকাসকে রাতের অন্ধকারে নীরবে বাইরে যেতে পরামর্শ দেয়, তাহলে সে সাবধানে যেতে পারবে, কেউ দেখবে না। টেলিমেকাস তার পথ প্রদর্শক আর সাথী মেন্টরের সাথে গুপ্ত রূপে জাহাজে চড়ে রাতের অন্ধকারে ইথাকা ছেড়ে চলে যায়। এখানে মহলের মধ্যে এন্টিনাসও তার পরবর্তী চাল চেলে দেয়। সে পেনেলোপকে নিজের ভালোবাসার জালে ফাঁসানোর চেষ্টা করে যেন পেনেলোপ অডিয়াসকে ভুলে তাকে বিবাহ করে নেয়, কিন্তু পেনেলোপ পরিষ্কারভাবে তাকে মানা করে। যদিও
এন্টিনাস আরেকটা পথ খুঁজে পায়। এন্টিনাস তার প্রেমিকা মিলান্থো, যে কিনা পেনেলোপে বিশ্বস্ত দাসী ছিল, সে এখন বরপক্ষ দিকে চলে গিয়েছিল। সে বিশ্বাসঘাতকতা করে এন্টিনাসকে জানিয়ে দেয় যে টেলিমেকাস স্পার্টার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ খবর পেতে এন্টিনাস তো একদম সুবর্ণ সুযোগ পেয়ে যায়। সে তার সহযোগী পলিপাসের সাথে জড়িয়ে ষড়যন্ত্র করে যে যখনই টেলিমেকাস আবারও ইথাকা ফিরে আসবে তাকে রাস্তাতে হত্যা করে ফেলবে। যদি টেলিমেকাস মারা যায় তাহলে ইথাকার সিংহাসন দাবি করার মতো আর কেউ বেঁচে থাকবে না। তোমরা বুঝতে পারছো, রাজা হচ্ছে অডিসিয়াস আর তার ছেলে হচ্ছে টেলিমেকাস। তো টেলিমেকাস যদি মারা যায় তাহলে তো পরবর্তী রাজা আর কেউ হতে পারবে না, এটা তাদের জন্য লাভজনক। এবার আমরা দেখি যে অডিসিয়া দ্বীপে অডিসিয়াসের স্মৃতি পরিষ্কার হতে শুরু হয়েছে। এবার তার স্মৃতিতে ট্রয়োজেন যুদ্ধের সবচেয়ে বড় অংশ মনে পড়ে যায়। ট্রয়ের যুদ্ধ একটানা 10 বছর ধরে চলেছিল, কিন্তু কোনো সৈন্যই ট্রয় জিততে পারেনি। তখন অডিসিয়াস এমন একটা প্ল্যান করে যেটা ইতিহাসই বদলে দিয়েছিল। সে একটা বিশাল কাঠের ঘোড়া বানিয়েছিল যার মধ্যে কয়েকজন সৈন্য আরামসে লুকাতে পারত। সে সৈন্যদের মধ্যে অডিসিয়াস আর রাজা মেনেলাউসও শামিল ছিল। বাকি সৈন্যরা এমন একটা ভাব করে সমুদ্রের দিকে চলে যায় যেন তারা হার মেনে নিয়েছে। চলে যাওয়ার আগে তারা শুধু সেই কাঠের যে বিশাল ঘোড়াটা রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা ফেলে যায়, যেটাকে দেবী এথেনার জন্য মঙ্গলজনক মনে করা হয়। আর এই ষড়যন্ত্রের সফলতা শুধু একজন ব্যক্তির উপর নির্ভর করেছিল, সেটা ছিল সিনন। তাকে একাই ট্রয় সৈন্যদের সামনে দাঁড়িয়ে এমন মিথ্যা বলার প্রয়োজন ছিল যেন পুরো শহর তার উপরে বিশ্বাস করে নেয়। আর নিজেদের হাতেই এই কাঠের ঘোড়াকে তারা শহরের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। সিনন তার কাজে তো সফলতা পেয়েছে, সকলেই বিশ্বাস করে নেয় যে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। তারা খুশি খুশি সেই কাঠের ঘোড়াকে শহরের মাঝখানে নিয়ে আসে। কিন্তু এই ধোকার মূল্যে সিননকে নিজে প্রাণ হারাতে হয়। ষড়যন্ত্র সফল হওয়ার আগে ট্রয় সৈন্যরা তাকে মেরে ফেলে। রাত্রে অন্ধকার নামতেই সেই ঘোড়া থেকে ইউনানি সৈন্যরা বেরিয়ে আসতে থাকে। তারা চুপচাপ শহরের মুখ্য দুয়ারটা খুলে দেয়, যেখানে রাজা আর তার পুরো সৈন্যদল আগে থেকে অপেক্ষায় ছিল। দেখতে দেখতেই ইউনানি সেনা ট্রয়ের উপর হামলা করে বসে। পুরো শহর আগুনে ফুলকিতে আর রক্তে ভেসে যায়। শেষ পর্যন্ত রাজা মেলেনাউস তার স্ত্রী হেলেনাকে খুঁজে পায়। এখন যাকে দেখতে পাচ্ছ, এই সেই হেলেন যার জন্য রাজা একদম যুদ্ধ লাগিয়ে দিয়েছে। লাইক সিরিয়াসলি, যাকে অপহরণের কারণে আসলে এই ভয়াবহ যুদ্ধটা শুরু হয়েছিল। ট্রয়ের পতনের পরে রাজা আগমেমনন আর মেনলাউস সময় নষ্ট না করে নিজেদের রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কিন্তু অডিসিয়াস তো কোনো তাড়াহুড়া করে না। সে তার জাহাজ নিয়ে আরামের কিন্তু দীর্ঘ পথটা বেছে নেয়। কিন্তু সে জানতো না যে দেবী এখনো অদৃশ্য রূপে পুরো সফরে তাকে রক্ষা করতে যাচ্ছে এবং কন্টিনিউয়াসলি রক্ষা করছিল। এই সিদ্ধান্ত অডিসিয়াসের জীবনে সবচেয়ে ভুল সিদ্ধান্তে প্রমাণিত হয়। কিছু সময় অতিবাহিত করার পর অডিসিয়াসের জাহাজ অদ্ভুত একটা দ্বীপে গিয়ে পৌঁছায়। সেখানে অডিসিয়াসের কিছু সেনা এক ভয়ানক দৈত্য পলিফেমাসের হাতে ধরা পড়ে যায়। পলিফেমাস এক ধরনের এক চোখওয়ালা সাইক্লোপস ছিল, যে প্রতিদিন একজন করে সৈনিককে হত্যা করে এবং তাদেরকে জীবিত খেয়ে নিত। অডিসিয়াসে বেশ কিছুদিন ধরে তাকে হারানোর পরিকল্পনা সাজাতে থাকে, কিন্তু প্রতিবারের চেষ্টা ব্যর্থ হচ্ছিল। শেষ পর্যন্ত তার বেঁচে যাওয়া সৈনিকদের নিয়ে সে একটা চাল চালে। সে ওই দৈত্যর একটা মাত্র চোখে আঘাত করে, এরপর কোনো রকম সমুদ্র পথে পালিয়ে আসে। অপর দিক থেকে অডিসিয়াসের মনে হয় যে এটা তাদের অনেক বড় একটা জিত, কিন্তু এটাই ছিল অডিসিয়াসের ধ্বংসের শুরু মাত্র। পলিফেমাস কোনো সাধারণ দেবতা ছিল না, সে ছিল সমুদ্রের দেবতা উসাইডনের পুত্র। নিজের পুত্রের এই অবস্থা থেকে তো উসাইডন ক্রোধে ফেটে পড়ে। সে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে এত সহজে অডিসিয়াসকে সে বাড়িতে ফিরতে দেবে না। এরপর উসাইডন একটার পর একটা সমুদ্রের তুফান সৃষ্টি করতে থাকে আর অডিসিয়াসের জাহাজকে তার গন্তব্য থেকে একদম সরিয়ে দেয়। যে সফর কয়েক মাসে শেষ হওয়ার কথা ছিল, সে সফরটা এখন কয়েক বছর ধরে চলছিল। সমুদ্রের তুফানের সাথে লড়াই করে অডিসিয়াসের জাহাজ এয়া নামের আরেকটা দ্বীপে এসে পৌঁছায়। এই দ্বীপ লেস্টাগোনিয়ান নামের বিশালাকার যোদ্ধাদের বাড়ি ছিল। এরা লোহার কবচ পরে কোনো রকম পূর্বাভাস ছাড়াই হামলা করে বসে। তাদের এই হামলায় অডিসিয়াসের দুইটা জাহাজ একবারে ধ্বংস হয়ে যায় আর তার স্যাক্রো সৈনিক মারা যায়। অল্প কিছু সৈনিক যাওয়া বেঁচে ছিল, তারা ক্ষুধায় আর ক্লান্তিতে দ্বীপের অপর পাশে খাবারের খোঁজে বেরিয়ে যায়। সেখানে তাদের মুখোমুখি হতে হয় এক ভয়ঙ্কর জাদুকারণী চার্সির। চার্সি তার কালো জাদু দিয়ে অডিসিয়াসের অনেক সৈন্যকে বন্য জানোয়ারের রূপ দেয়, আর এই লড়াইয়ে অডিসিয়াস ভুল করে নিজের এক সৈন্যকে মেরে ফেলে, যে কিছুক্ষণ আগে জানোয়ার থেকে মানুষের রূপে ফিরে এসেছিল। নিজের সাথে মৃত্যুতে অডিসিয়াস রাগে লাল হয়ে সোজা চার্সির মুখোমুখি হয়ে যায়। শেষ পর্যন্ত অডিসিয়াস তাকে তার বোনের প্রাণ নেওয়ার হুমকি দেয়। বাধ্য হয়ে চার্সি নিজের জাদু ফিরিয়ে নেয় আর অডিসিয়াসের সকল সাথীরা আবার মানুষে রূপান্তরিত হয়। যদিও চার্সি নির্দয় ছিল, তবুও বিদায় নেওয়ার আগে সে অডিসিয়াসকে একদম অনেক ইম্পর্টেন্ট একটা তথ্য দেয়। সে বলে যে যদি অডিসিয়াসকে তার নিজের রাজ্যে ফিরতে হয় তবে তাকে অশিয়া নাচের রাস্তায় পাতালপুরীতে যেতে হবে। সেখানে অডিসিয়াস নিজের ভবিষ্যতের জবাব খুঁজে পাবে। অডিসিয়াস তার সাথীদের নিয়ে
নিয়ে মৃত্যুপুরী পৃথিবীতে গিয়ে পৌঁছায়। সেখানে তার পরিচিত হয় অন্ধ ভবিষ্যৎ বক্তা টাইরেসিয়াসের সাথে। টাইরেসিয়াস তাকে বলে যে ইথাকা পৌঁছানোর এখন আর একটা রাস্তায় রয়েছে, কিন্তু সে রাস্তা এতই ভয়ানক যে ভবিষ্যৎবাণী অনুসারে সেখানে শুধুমাত্র অডিসিয়াসই জীবিত ফিরে আসতে পারবে, আর বাকি সৈন্য তো সেখানেই মারা যাবে। কিন্তু অডিসিয়াস এই ভবিষ্যৎবাণী মেনে নিতে অস্বীকৃতি জানায়। সে ঠিক করে সে যদি দেবতাদের বিরুদ্ধে যেতে হয় তাকে, তাহলে ভাগ্যের সাথে খেলতে হয়, তাহলে সে সবকিছু করবে এবং নিজের সাথীদের জীবিত নিয়ে ফিরবে। পাতাল লোকে অডিসিয়াসের মুখোমুখি হতে হয় তার চাচাতো ভাই সিনিয়ররা এর আত্মা। সে অডিসিয়াসকে সাবধানী সংকেত দিয়ে বলে যে ইথাকা রাজ্যে ভয়ঙ্কর বিপদ এসেছে। এরপর হঠাৎ করে অডিসিয়াসের সাক্ষাৎ হয় রাজা আগামেমননের সাথে। ভিডিওর এই মুহূর্তে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক রয়েছে, কাইন্ডলি ভিডিওটা একটু টেনে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি, আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো আর রিওয়ার্ড যেত। তো এবার চলো আমরা মূল ভিডিওতে যাই। রাজা আগামেমনন অডিয়াসকে নিজের করুণ মৃত্যুর কাহিনী শোনায়। সে বলে যে ট্রয় থেকে বিজয় হয়ে ফিরে আসার পর তার নিজের স্ত্রী ক্লাইকেনস্টা তাকে হত্যা করে ফেলে। ক্লাইকেনস্টা হচ্ছে হেলেনের বোন। সে তার মেয়ে ইফিজেনিয়ার বলি দেওয়ার প্রতিশোধ হিসাবে এ হত্যা করেছিল। যুদ্ধ শুরু হওয়ার আগে আগামেমনন দেবী আর্টিমিসকে খুশি করার জন্য নিজের মেয়েকে বলি দিয়েছিল, যার কারণে তার স্ত্রী তাকে কখনো মাফ করতে পারেনি। এই কাহিনী শুনে অডিসিয়াস বুঝে যায় যে ট্রয় যুদ্ধ থেকে বেঁচে যাওয়া যথেষ্ট না, আসল বিপদ হয়তো তার বাড়িতে তার জন্য অপেক্ষা করছে। এর মধ্যে দাফন করা ছাড়া অডিসিয়াসের সৈন্যের আত্মা জীবিত সৈনিকদের উপর হামলা করে দেয়। পুরো পাতালপুরী ভয়ানক রূপ নেয়। নিজেদের প্রাণ বাঁচাতে অডিসিয়াস তার সঙ্গী সাথীরা তখন সেখান থেকে পালাতে শুরু করে। কোনোভাবে তারা আবারও নিজেদের যা আসতে সক্ষম হয়। যখন অডিসিয়াস মৃত্যুপুরীতে নিজের ভাগ্যের সাথে লড়াই করছিল, তখন তার পুত্র টেলিমেকাস তার পথ প্রদর্শক মেন্টর সুরক্ষিতভাবে স্পার্টা গিয়ে পৌঁছায়। সেখানে রাজা মেলাওনাউস আর রানী হেলেন তাকে দেখেই চিনে ফেলে, আর খুব সম্মানের সাথে তারা টেলিমেকাসকে স্বাগত জানায়। যদিও তারা জানতো না যে অডিসিয়াস এখন কোথায় রয়েছে এবং তার সাথে কি ঘটছে, তবুও তারা টেলিমেকাসকে তার পিতার বাহাদুরি, উপস্থিত বুদ্ধির কাহিনী শোনায়। তারা জানায় যে অডিসিয়াস কতটা চতুর আর ধুরন্ধর রাজা ছিল, যে কিনা নিজের বুদ্ধি দিয়ে ট্রয় যুদ্ধ শেষ করিয়েছিল, আর মেলানাউস আর হেলেনের জীবন সব সময়ের জন্য বদলে দিয়েছিল। টেলিমেকাস এখান থেকে নিজের পিতার ব্যাপারে সঠিক কোনো ইনফরমেশন পায় না, তবু সে মনের আশার আলো আবার জ্বালিয়ে সেখান থেকে কোথাও না কোথাও তার পিতার খোঁজ পেয়ে যাবে এমন আশা রাখে। সে বিশ্বাস করে তার পিতা এখনো জীবিত রয়েছে। এদিকে ইথাকা রাজ্যের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। অ্যান্টিনাস আর পলিমাসের আদেশে কিছু লোক অডিসিয়াসের বিশ্বস্ত সেবক যে রয়েছে ইউমিয়াস তার নাম, তার উপর হামলা করে তাকে নির্দয়ভাবে মারে, আর তার সাথে তার সকল পশুকেও মেরে ফেলে। এটা কোনো আসলে হামলা ছিল না, এবং তাদের পক্ষ থেকে খোলা একটা সাবধানতা ছিল যারা অডিসিয়াসের উপর এখনো বিশ্বাস রাখছে। এদিকে টাইটেরিয়াসের বলা রাস্তায় চলতে গিয়ে অডিসিয়াস তার বেঁচে যাওয়া অল্প কিছু সঙ্গী একের পর এক প্রাণ সংকটের সমস্যা মোকাবেলা করে যাচ্ছিল। প্রথমে তাদের মুখোমুখি হতে হয় কারেপ্টিস নামের এক ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণীর সাথে, যে কিনা আস্ত একটা জাহাজ গিলে ফেলার সক্ষমতা রাখত। তার ঠিক উপরে লুকিয়েছিল ভয়ঙ্কর রাক্ষস, যে এখান দিয়ে যাওয়া নাবিকদের এক পলকে উঠিয়ে খেয়ে ফেলতো। এই দুই প্রাণহানিকারক রাক্ষসের হাত থেকে বেঁচে গিয়ে তারা সাইরেন নামের একটা রহস্যময় প্রাণী মোকাবেলা করতে হয়। এই প্রাণীর আওয়াজ এতটাই মধুর ছিল যে এটা শুনতো সে নিজের ধ্যান জ্ঞান হারিয়ে ফেলতো আর মৃত্যুর দিকে ধাবিত হতো। অডিসিয়াস তার সাথীরা এসব বিপদ থেকে তো বেঁচে গিয়েছিল, কিন্তু তার জন্য অনেক মূল্য দিতে হয়েছে, আর অনেক সাথী তো মারাই গিয়েছে। টাইসেরিয়াসের ভবিষ্যৎবাণী ধীরে ধীরে সত্যি প্রমাণিত হচ্ছিল। অনেক দীর্ঘ সফরের পর তারা অবশেষে ত্রিনাসিয়া দ্বীপে এসে পৌঁছায়। এটা সূর্যদেব হেলিসো এর একটা পবিত্র দ্বীপ ছিল। এখানে তার পশুরা খোলা মাঠে ঘোরাফেরা করত। অডিসিয়াস তার সাথীদের কঠোরভাবে সাবধান করে বলে যে এ পশুগুলো
তোমাকে কিন্তু কেউ স্পর্শ করবে না। যদি তোমরা কেউ এমন কিছু করো তাহলে কিন্তু তোমাদের মৃত্যু নিশ্চিত। কারণ এই ভবিষ্যৎবাণীটা টাইসেরিয়াসে করেছিল। কিন্তু ভাগ্য আবারও তাদের বিপক্ষে চলে যায়। অনেক জোরে বাতাস বইতে থাকে আর তাদের জাহাজ অনেক দিনের জন্যই এই দ্বীপে আটকা পড়ে যায়। ধীরে ধীরে তাদের সকল রেশন শেষ হতে থাকে। ক্ষুধা এতটাই বেড়ে যায় যে সৈনিকরা নিজেদের সাবধানবাণী ভুলে যায়। অডিসিয়াসে হাজারবার নিষেধ করা সত্ত্বেও তারা যে হেলিওস আছে সেটা পবিত্র পশু হত্যা করে এবং সেটা মাংস খেয়ে নেয়। এটা দেখে তো অডিসিয়াস একদম ভেঙে পড়ে যায়। সে বুঝতে পারে যে এবার তো তাদের ধ্বংস নিশ্চিত। কিছু সময় পরে বাতাস শান্ত হয়ে যায় এবং তাদের জাহাজ আবার সমুদ্রের বুকে চলতে শুরু করে। এক মুহূর্তের জন্য মনে হয় যেন বিপদটা কেটে গিয়েছে। আসলে আসল বিনাশ এখনো বাকি ছিল। আচমকায় সমুদ্রে ভয়ঙ্কর তুফান উঠে। উথাল পাতাল ঢেউ জাহাজে একদম তছনছ করে দিচ্ছিল। এক এক করে অডিসিয়াসের সব সঙ্গী সমুদ্রে ডুবে মারা যায়। পুরো অভিযানে এখন মাত্র একজন ব্যক্তি জীবিত ছিল আর সে হচ্ছে অডিসিয়াস। সমুদ্রের ঢেউ তাকে ভাসিয়ে অডিসিয়া দ্বীপে এনে ফেলে আর এখান থেকে কাহিনী আবার সেখানে ফিরে যায় যেখানে আমরা মুভিটা শুরুতে দেখেছিলাম। অডিসিয়া দ্বীপে অপ্সরা, ক্যালপসো, ঘায়েল অডিসিয়া দেখাশোনা করতে শুরু করে। তারা অডিসিয়াকে কমল, ফ্রুটস আর অন্যান্য জিনিস খাওয়াতে শুরু করে, যেটার কারণে তার স্মৃতি ঝাপসা হয়ে গিয়েছিল। আর একটা ফুল খাওয়ানো হয়েছিল মেনলি, যে ফুলের প্রভাব এতটাই বেশি ছিল যে অডিসিয়াস ধীরে ধীরে নিজের কষ্ট আর অতীতে কাটানো ভয়ঙ্কর দিনগুলো ভুলতে বসেছিল। এখন তার ভাঙাচোরা স্মৃতিগুলোর কারণ যেটা ছিল সেটাও স্পষ্ট হয়ে উঠেছিল। কিছু সময় পর ক্যালিপসো নিজে অডিসিয়াসকে সকল সত্যি জানিয়ে দেয়। সে বলে যে সে নিজেই বিগত 7 বছর যাবৎ অডিসিয়াসের ইচ্ছার বিরুদ্ধে তাকে এখানে রেখেছে। অডিসিয়াস তার প্রেমিক হতে চায়নি, তবুও ক্যালিপসো তাকে যেতে দেয়নি। ধীরে ধীরে ক্যালিপসো এটা বুঝতে পারে যে অডিসিয়াসকে যতই ফ্রুটস বা ফুল খাওয়ানো হোক না কেন, অডিসিয়াসের মনে নিজের পরিবারের জন্য যে ইমোশন, যে অনুভূতি রয়েছে সেটা কখনোই শেষ হবার ছিল না। এজন্য ক্যালিপসোর মন বদলে যেতে থাকে। এরপর অডিসিয়াস নিজের যে অবশিষ্ট শক্তি রয়েছে সেটা সঞ্চয় করে নিজের হাতে খুব সাধারণ একটা ভেলা তৈরি করে যেন কোনো রকম নিজের রাজ্যে পৌঁছাতে পারে। বিদায়ের আগে ক্যালিপসো তাকে বলে যে সমুদ্রের ঢেউর সাথে লড়াই করার ট্রাই করিও না, দেবতাদের উপর ভরসা রাখো, তারাই তোমাকে পথ দেখাবে। অবশেষে ভাগ্য অডিসিয়াসের সহায় হয় আর সামান্য একটা ভেলার মাধ্যমে সে সুরক্ষিত একটা জায়গা, মানে তার যে মেন রাজ্য রয়েছে ইথাকা, সেখানে পৌঁছে যায়। সেখানে দেবী এথেনা আগে থেকে অডিসিয়াসের জন্য অপেক্ষা করছিল। দেবী এথেনা অডিসিয়াসকে পরামর্শ দেয় যেন সরাসরি মহলে প্রবেশ না করে। এজন্য অডিসিয়াস নিজের ভূষা মানে ড্রেস পরিবর্তন করে ভিখারি রূপ নেয় আর নিজের পরিচয় গোপন রাখতে সে নিজের মৃত চাচাতো ভাই সিনোমের নাম ইউজ করে। আর এই ড্রেসে তো অডিসিয়াসের সাক্ষাৎ হয় ইউমিয়াসের সাথে আর একদম আহত অবস্থায় ছিল সে। ইউমিয়াস অডিসিয়াসকে বিগত সকল বছরে যা ঘটেছে সেগুলো জানাতে থাকে। কিভাবে মহলে বাইরের লোকেরা এসে এখানে কবজা করে ফেলেছে, কিভাবে তারা রাজা হওয়ার ষড়যন্ত্র করছে আর কিভাবে টেলিমিকাসের প্রাণ সংশয়ে রয়েছে। এর মধ্যেই বিপদ আরো বেড়ে যায়। বাইরের লোকের একদল দেবী এথেনা মন্দিরের ভেতরে মেন্টর আর টেলিমিকাসের উপরে হামলা করে। অডিসিয়াস যে এখনো ভিখারির রূপ পেয়েছিল, সে নিজের পরিচয় গোপন রেখে হামলাকারীদের উপর আক্রমণ করে তাদেরকে মারতে শুরু করে দেয় আর একাই নিজের পুত্র টেলিমিকাসের প্রাণ বাঁচিয়ে নেয়। কিন্তু টেলিমিকাস তো এখনো এটা জানতো না যে তার প্রাণ বাঁচিয়েছে সে আর অন্য কেউ না, সে তার আপন পিতা অডিসিয়াস। নিজের উদ্ধারকারীকে একজন সাধারণ ভিখারি মনে করে টেলিমিকাস তাকে সম্মানের সাথে মহলে নিয়ে যায়। অডিসিয়াসের ড্রেস দেখে সর্বপ্রথম অন্য কেউ না চিনলেও তার বৃদ্ধ আর বিশ্বস্ত কুকুর যে রয়েছে আর্গোস, সে চিনে ফেলে। বহু বছর পর নিজের মালিককে সামনে পেয়ে সে নিজের শেষ শক্তিটুকু দিয়ে অডিসিয়াসের সামনে এগিয়ে যায়। তার চোখে আনন্দ দেখা যায়। নিজের প্রিয় মালিকের জন্য সে শেষ পর্যন্ত অপেক্ষা করেছে। অডিসিয়াসকে সামনে পেয়ে আর্গোস নিশ্চিন্তে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর্গোস নিশ্চিন্ত হয়েছিল যে এটাই তার মালিক এবং সে শেষ পর্যন্ত তার বাড়িতে ফিরে এসেছে। এসব দেখে তো টেলিমিকাসও সব সত্য বুঝে ফেলে। সে বুঝতে পারে যে সামনে যে দাঁড়িয়ে রয়েছে সে কোনো সাধারণ ভিখারি না, বরং তার পিতা অডিসিয়াস। কিছু সময় পর মহলে বর থেকে আসা লোকদের জন্য এক শাহী ভোজ রাখা হয়। মহলের উপর থেকে শান্ত দেখা যায়, কিন্তু ভেতরে ভেতরে সবার মনে হিংসার আগুন জ্বলছিল। ভোজ শেষ হওয়ার পর অডিসিয়াস যে এখনো ভিখারি রূপে ছিল, সে একাই পেনেলোপের সাথে দেখা করতে যায়। নিজের পরিচয় না দিয়ে এমনভাবে কথা বলতে যায় সেজন্য অন্য কারো গল্প শোনাচ্ছে। অডিসিয়াস বলতে থাকে যে ট্রয় যুদ্ধ জয়ের পর একটা অপরাধ বোধ তাকে সব সময় কুড়ে কুড়ে খাচ্ছে। তার আফসোস হয় যে ট্রোজান হর্সের চাল চেলে জিউস সে পবিত্র নিয়ম ভঙ্গ করেছে, যে নিয়ম অনুসারে কোনো মেহমানের সাথে কখনো ধোঁকা করা উচিত না। সে এটাও বলে যে ট্রয়ের উপর কবজা করতে গিয়ে কত নির্দোষ মানুষ না মারা গিয়েছে, তাদের কি দোষ ছিল। কিন্তু সবচেয়ে বড় পাপ তখন হয়েছে যখন দেবী এথেনার একজন যুব পূজারীকে হত্যা করা হয়েছে, তার পবিত্র প্রতিমাকে অপমান করা হয়েছে। এটা এতটাই বড় অধর্ম ছিল যে তখন দেবী এথেনা প্রতিবার সে পূজার চেহারা নিয়ে অডিসিয়াসের সামনে আসতো। এই অপরাধবোধ আজও তার পিছু ছাড়েনি। এত কিছু বলার পর সে ধীরে ধীরে পেনেলোপকে বোঝানোর চেষ্টা করে যে তারও
উচিত তার স্বামীর ফিরে আসার অপেক্ষা এবং আশা ত্যাগ করা আর নিজের জীবনকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। এই সময় পেনেলোপের সিদ্ধান্ত সব বদলে দেয়। পেনেলোপ ঘোষণা করে যে সে দ্বিতীয় বিয়ে করতে রাজি হচ্ছে আর পরের দিন রাতে সে সকল বর হতে আসা লোকদের মহলে একত্রিত হওয়ার নির্দেশ দেয়। এই সিদ্ধান্তে তেমন কেউ অবাক হয় না। অন্যদিকে অডিসিয়াস, টেলিমেকাস তাদের কিছু বিশ্বস্ত সেবক মহলের সকল হাতিয়ার বর থেকে আসা লোকদের কাছ থেকে দূরে সরিয়ে রাখার জন্য এক ঘরে লুকিয়ে রাখে। পরদিন সকল বর পেনেলোপের আমন্ত্রণে সেখানে আসে আর তখন পেনেলোপ সবার সামনে একটা শর্ত রাখে। সে বলে যে সে ওই ব্যক্তিকে বিয়ে করবে যে অডিসিয়াসের এই শিকারী ধনুক দিয়ে সামনে রাখা উড়ন্ত পায়রার শরীরে তীর মারতে পারবে। এক এক করে সব বরই চেষ্টা করছিল, কিন্তু এত ভারী একটা তীর কেউ ঠিক মতো ধরতেই পারছিল না। তখন সেখানে থাকা বৃদ্ধ, যে কিনা একজন ভিখারি, সে এগিয়ে যায়। তখন সবাই তার মজা করতে থাকে, কিন্তু আশ্চর্যভাবে সে খুব সহজেই ভারী ধনুকে তীর চড়িয়ে দেয় আর একটু দেরি না করে নিজের লক্ষ্যে তীর ছুড়ে দেয়। আর সে তীর উড়ন্ত পায়রার শরীরে গিয়ে লাগে। আর উপস্থিত সবাই তখন বুঝে যায় যে এটা তো কোনো সাধারণ ভিখারি না, এটা তো অডিসিয়াস। নিজের পরিচয় ফাঁস হওয়ার সাথে সাথে অডিসিয়াস প্রথমে পলিমাস যে রয়েছে তাকে মেরে ফেলে। এরপর সে বাকি সকল বর হতে আসা ব্যক্তিদের উপর হামলা করে। মহলের পরিস্থিতি দেখতে দেখতে যুদ্ধের ভূমিতে পরিণত হয়েছিল। এক এক করে অডিসিয়াসের সকল দুশ্মন মরে যেতে থাকে। আর এর মধ্যেই মিলান্থোর ভাই মিলান্থনিয়াস, যে বিশ্বাসঘাতক ছিল, সে লুকিয়ে রাখা হাতিয়ার সে বর হতে আসা ব্যক্তিদের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করে। তবে তার এই চাল উল্টো তার উপর গিয়ে পড়ে। অডিসিয়াস আরো সুযোগ পেয়ে যায়। এরপর টেলিমেকাস মিলান্থিয়াসকে মেরে সেখানে একটা প্রতিশোধ নিয়ে নেয় আর কি। আর তার পিতার হাতে একটা অস্ত্র তুলে দেয়। অস্ত্র হাতে পেয়েও তো অডিসিয়াস সোজা অ্যান্টিনাসের দিকে এগিয়ে যায়। আর যে ব্যক্তি ছিল যে অতীতে বিশ্বাসঘাতকতা করেছিল এবং তার চাচাতো ভাই সিনোনের জীবন বরবাদ করে দিয়েছিল, যার কারণে অনেকের দুঃখের ঘটনা শুরু হয়েছিল, অবশেষে অডিসিয়াস অ্যান্টিনাসকে হত্যা করে সব পুরনো প্রতিশোধ পূরণ করে ফেলে। নিজের নেতার মৃত্যুর পর বাকি ব্যক্তিরাও নিজেদের হাতিয়ার নামিয়ে ফেলে আর আত্মসমর্পণ করে নেয়। এমন ভয়ঙ্কর লড়াই অডিসিয়াসকেও বেশ আহত করেছিল। 20 বছর পর সে নিজের রাজ্যে সব সংঘর্ষ সমাপ্তি ঘটিয়ে একটা শান্তির নিঃশ্বাস নেয় আর পেনেলোপের বুকে পড়ে যায়। আর তারপর তো সময় কেটে যায় আপন গতিতে। ধীরে ধীরে অডিসিয়াস পুরোপুরি সুস্থ হয়ে যায়, কিন্তু এবার সে পেনেলোপে আগের মতো জীবন শুরু করার সিদ্ধান্ত নেয় না। দুজন মিলে ইথাকা সিংহাসন তাদের একমাত্র পুত্র টেলিমেকাসকে সমর্পণ করে, যে কিনা এখন যোগ্য হয়েছে এবং ম্যাচিউর রাজা হয়ে উঠেছিল, ঠিক তেমনি যেমনটা তার পিতা সব সময় চাইতো। এরপর অডিসিয়াস আর পেনেলোপ আরো একবার সমুদ্রের দিকে বেরিয়ে যায়, কিন্তু এবার তাদের সফর কোনো নতুন যুদ্ধের জন্য ছিল না। তারা সেই সাথীদের শ্রদ্ধাঞ্জলি দিতে যাচ্ছিল যারা অডিসিয়াসের এই যুদ্ধের জন্য বেরিয়েছিল, কিন্তু কখনোই নিজের বাড়িতে ফিরে যেতে পারেনি। যখন তাদের জাহাজ ধীরে ধীরে ইথাকা ছেড়ে দূরে যাচ্ছিল, তখন অডিসিয়াসের মনে নিজের ছেড়ে যাওয়া সিংহাসন নয়, বরং সে কাঠের ঘোড়ার কথা মনে পড়ে। সেই পরিকল্পনা যেটা তাকে সবচেয়ে মহান যোদ্ধা বানিয়েছিল, কিন্তু সেই জিতই তার জীবনের প্রায় সবকিছু ছিনিয়ে নিয়েছিল। তো গাইস, এই ছিল দ্য অডিসি মুভির কাহিনী। তো মুভিটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাও। আর তোমরা আরো যে ট্রেন্ডিং মুভি সিরিজ রয়েছে সেগুলো আমাদেরকে কমেন্টে রিকমেন্ড করতে পারো, আমরা সেগুলো আনবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর বিদায়ের আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদের একটা ওয়েবসাইট আছে স্যাভেজ অন নামে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা আমাদের ওয়েবসাইটে একবার হলেও ঘুরে আসো, এবং সেখানে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। সেখানে এনিমে টি শার্ট রয়েছে, যেগুলো জাপান আর কোরিয়াতে রানিং যে টি শার্ট গুলো, সেগুলো আমরা মাস্টার কপি বা ক্লোন করি বাংলাদেশে। এর ফলে কি হয়, ওই ব্র্যান্ডের জিনিসগুলো তোমরা 550 কিংবা 600 টাকায় পাচ্ছ। হিউজ কালেকশন রয়েছে আমাদের এনিমের। এছাড়াও এখানে ঘড়ি রয়েছে এবং সানগ্লাস রয়েছে। আর শুধুমাত্র আমাদের এখানে যা রয়েছে তা না, তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ঘড়ি বা সানগ্লাস যদি দেখো, সেটার ছবি যদি আমাদেরকে পাঠাও, বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে আমরা সেটা তোমাকে দিতে পারবো। এছাড়াও তুমি যদি পাইকারি নিতে চাও, আমাদের কাছ থেকে ডাইরেক্ট চীন থেকেও তোমাকে ঘড়ি আর সানগ্লাস এনে দেওয়া সম্ভব। তবে এটা শুধু সানগ্লাস আর ঘড়ির ক্ষেত্রে। আর আমাদের স্নিকার্সের কালেকশন তো দেখতেই পাচ্ছ, অসাধারণ সব জুতো। নিশ্চিন্তে থাকো, আমাদের কাছ থেকে তোমরা যদি অর্ডার করো, আমরা রয়েছি সেখানে। মাঝখানে কোনোভাবেই তোমাদেরকে ঠকতে দেব না। এবং তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকো যে আমাদের সাথে বিজনেস করতে চাও, ধরো মেয়েদের প্রোডাক্ট রয়েছে অনেক ভালো ভালো প্রোডাক্ট, তো তুমিও আমাদের সেই ওয়েবসাইটে সেই প্রোডাক্টটা অ্যাড করতে পারবে এবং আমাদের সাথে বিজনেস করতে পারবে। তো যাই হোক, যারা অডিয়েন্স রয়েছে তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আমাদের ওয়েবসাইটটা একবার হলো ভিজিট করে আসো। আর কোনো কিছু অর্ডার করতে হলে সরাসরি আমাদের যে সেলস ম্যানেজার রয়েছে অনেক, তার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিয়েছি, তার সাথে যোগাযোগ করে তুমি অরিজিনাল পণ্যের রিয়েল ভিডিও দেখে তারপর অর্ডার করতে পারবে, কোনো সমস্যা নেই। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।